প্রথমত 11 এর পরীক্ষা কেমন হয়েছে আমি ঠিক জানি না এখনো। ঠিক আছে, সে নিশ্চয়ই ফাটাফাটি হবে। হ্যাঁ, বিভিন্ন স্কুলের কোশ্চেন পেপার বিভিন্ন রকম, সেজন্য পরীক্ষা আলাদা রকমই হবে, সেটা বলার অপেক্ষা রাখে না। হ্যাঁ, সেসব নিয়ে আলোচনায় না গিয়ে সেটা একটা সময় আলোচনা হবে। হুম, আমরা ক্লাস 12টা নিয়ে আলোচনা করবো। ওকে, প্রথমেই যেটা নিয়ে আলোচনা হবে সেটা হলো সিলেবাস। কোশ্চেন প্যাটার্ন নিয়ে আলোচনা করার দরকার নেই, কারণ অলরেডি আমরা পরীক্ষা দিয়ে এলাম টাটকা টাটকা। সুতরাং 11-এর যা পেপার, 12-এর তাই কোশ্চেন পেপারের স্টাইল। তোমাদের ক্ষেত্রে সিলেবাস চেঞ্জ হওয়ার কোনো গল্পই নেই, যেহেতু তোমরা পুরোনো ব্যাচে আছো। সুতরাং তোমাদের ক্ষেত্রে সেই আগেকার সিলেবাস অনুযায়ী হবে। সুতরাং সিলেবাসে যা যা আছে আমরা একবার ছোট্ট করে আলোচনা করে নেবো। তাহলে কোশ্চেন প্যাটার্ন নিয়ে কোনো আলোচনা হচ্ছে না, কারণ কোশ্চেন প্যাটার্ন আমরা জানি, 11-এ যা পড়েছি 12-এও তাই। সিলেবাস দেখো, সিলেবাসের ক্ষেত্রে প্রথমেই ইউনিট 1। ইউনিট 1-এ কি আছে? ইউনিট 1-এর যে প্রথম চ্যাপ্টার, তারই নাম রিপ্রোডাকশন ইন অর্গানিজমস। আবার গোটা ইউনিটটার নামও রিপ্রোডাকশন ইন অর্গানিজমস। ওকে, তাহলে বিভিন্ন জীবেদের ক্ষেত্রে যে জনন প্রক্রিয়া, সেই জনন প্রক্রিয়া এখানে আলোচনা করা হবে। 4টে চ্যাপ্টার মোট আছে ইউনিট 1-এ, মোট 4টে চ্যাপ্টার আছে। ঠিক আছে, এই 4টে চ্যাপ্টার মধ্যে প্রথম চ্যাপ্টার হলো রিপ্রোডাকশন ইন অর্গানিজমস, যেখানে বিভিন্ন উদ্ভিদ এবং প্রাণীদের ক্ষেত্রে অল ওভার অর্গানিজমের বিভিন্ন রিপ্রোডাকশন প্যাটার্ন নিয়ে আলোচনা করা হবে। ওকে, সেক্সুয়াল অ্যাসেক্সুয়াল সমস্ত ধরনের রিপ্রোডাকশন মেথড নিয়ে আলোচনা করা হবে। ঠিক আছে, ইন জেনারেল। নেক্সট চ্যাপ্টার মানে 2 নম্বর চ্যাপ্টারে আমরা পাবো সেক্সুয়াল রিপ্রোডাকশন ইন ফ্লাওয়ারিং প্ল্যান্টস, সপুষ্পক উদ্ভিদের যৌন জনন। সেখানে শুধুমাত্র ফ্লাওয়ারিং প্ল্যান্টস এর ক্ষেত্রে, মানে হায়ার প্ল্যান্টস, বুঝতেই পারছি ফ্লাওয়ারিং প্ল্যান্টস মানে হায়ার প্ল্যান্টস, জিমনোস্পার্ম এবং অ্যাঞ্জিওস্পার্ম, এই দুটো জায়গার বিশেষ করে অ্যাঞ্জিওস্পার্ম আছে। হ্যাঁ, মানে উদ্ভিজ্জ উদ্ভিদের ক্ষেত্রে কিভাবে রিপ্রোডাকশন হয়, তাদের সেক্সুয়াল রিপ্রোডাকশন কিভাবে হয়, সেই নিয়ে আলোচনা করা হবে 2 নম্বর চ্যাপ্টারে। মানে ওটা প্ল্যান্টের রিপ্রোডাকশন হয়ে গেল। থার্ড চ্যাপ্টার আছে হিউম্যান রিপ্রোডাকশন, যেটার জন্য ছেলেমেয়েরা অপেক্ষা করে থাকে অনেকদিন। হ্যাঁ, হিউম্যান রিপ্রোডাকশন, সেখানে একদম অ্যাডোলেসেন্স পিরিয়ড বা বয়ঃসন্ধি কাল থেকে শুরু করে গ্যামেট ফর্মেশন, সেখানে ফার্টিলাইজেশন এবং প্রেগনেন্সি পিরিয়ড, এবং তারপরে বাচ্চা প্রসব, ক্ষরণ, সমস্ত বিষয় নিয়ে আলোচনা হবে এই চ্যাপ্টার। ওকে, 1 মিনিট, জাস্ট 1 মিনিট হোল্ড করো। আচ্ছা, তাহলে ফার্স্ট ইউনিটের নাম রিপ্রোডাকশন ইন অর্গানিজমস, এবং সেখানে 4টে চ্যাপ্টার রয়েছে। প্রথম চ্যাপ্টার বললাম রিপ্রোডাকশন ইন অর্গানিজমস, চ্যাপ্টার নাম। সেকেন্ড চ্যাপ্টার বললাম সেক্সুয়াল রিপ্রোডাকশন ইন ফ্লাওয়ারিং প্ল্যান্টস, সপুষ্পক উদ্ভিদের যৌন জনন। ওকে, থার্ড চ্যাপ্টার হিউম্যান রিপ্রোডাকশন, সেখানে হিউম্যান বিংস এর ক্ষেত্রে যে রিপ্রোডাক্টিভ প্রসিডিওর, সেই গোটা প্রসিডিওর নিয়ে আলোচনা করা হবে থার্ড চ্যাপ্টার। ফোর্থ চ্যাপ্টার, যেটা আমরা কথা বলছিলাম, ফোর্থ চ্যাপ্টার হলো রিপ্রোডাক্টিভ হেলথ বা জননগত স্বাস্থ্য। সেখানে আমরা বিভিন্ন ধরনের রোগ, জননগত রোগ যেগুলো আছে, সেই রোগগুলো সিফিলিস, গনোরিয়া থেকে আরম্ভ করে এইডস, হেপাটাইটিস বি, এই সমস্ত রোগ নিয়ে আলোচনা করা হবে। সাথে সাথে আমাদের দেহে বিভিন্ন রকমের আহ বিভিন্ন কারণের জন্য বন্ধ্যাত্ব দেখা যায় পুরুষ এবং মহিলাদের ক্ষেত্রে, সে সমস্ত বন্ধ্যাত্ব করণের কারণ এবং তাকে কিভাবে প্রতিকার করা যাবে, সে সমস্ত বিষয় নিয়ে আলোচনা করা হবে। ওকে, তাহলে 4টে চ্যাপ্টার আমরা পাচ্ছি ইউনিট 1-এ। মোট মার্কস আছে 14। যথেষ্ট গুরুত্বপূর্ণ, তার মধ্যে অবশ্যই হিউম্যান রিপ্রোডাকশনের যে চ্যাপ্টার, সেটা যথেষ্ট গুরুত্বপূর্ণ। নেক্সট ইউনিট 2। ইউনিট 2 ভীষণ ভাইটাল একটা ইউনিট, কারণ এই ইউনিট আছে জেনেটিক্স। জেনেটিক্সে মোট 4টে চ্যাপ্টার আছে এবং মোট 18 মার্কসের কোশ্চেন এখান থেকে আছে। সবচেয়ে বেশি নম্বরের কোশ্চেন জেনেটিক্স থেকে আছে, আর চ্যাপ্টার সংখ্যা 4। ওকে, জেনেটিক্সের প্রথম যে চ্যাপ্টার, তাতে আছে হেরিডিটি এন্ড ভ্যারিয়েশন, বংশগতি ও বিভেদ। তোমরা ক্লাস 10-এ যখন মেন্ডেলিজম পড়েছো, এক সম্পর্জনন, দ্বি সম্পর্জনন, এসব পড়েছো, এসব এবং হিমোফিলিয়া, বর্ণান্ধতা, থ্যালাসেমিয়ার মতো জিনিস যেগুলো অলরেডি পড়ে এসছো, সেই সমস্ত জিনিসগুলো ইলাবোরেটলি আছে। তার সঙ্গে সঙ্গে তো আরো বহু কিছু আছে, বুঝতেই পারছো 10 আর 12 তো অনেক পার্থক্য আছে। হ্যাঁ, সেই সমস্ত জিনিসগুলো নিয়ে এখানে রয়েছে প্রথম চ্যাপ্টার, ইউনিট 2 এর প্রথম চ্যাপ্টার। সেকেন্ড চ্যাপ্টার, এটা আমার বলাই হচ্ছে, সেটা কিছু নয়, তবু একবার জাস্ট পরিচয় করিয়ে দেওয়া, কারণ কিছুই মনে থাকবে না। মলিকুলার বেসিস অফ ইনহেরিটেন্স,
হ্যাঁ, বংশগতির আণবিক ভিত্তি। স্টুডেন্টরা মনে করে ক্লাস 12 এর যদি দুটো শক্ত চ্যাপ্টার থাকে, তার মধ্যে সবচেয়ে শক্ত চ্যাপ্টার মলিকুলার বেসিস অফ ইনহেরিটেন্স, বংশগতির আণবিক ভিত্তি। এটা স্টুডেন্টদের কাছে লাগে। আর আমার চেষ্টা থাকবে তো যাতে যাতে আমার কাছে পড়া ছেলে মেয়েদের জলের মতো করে লাগে। ঠিক আছে? তো সেখানে রেপ্লিকেশন, ট্রান্সক্রিপশন, ট্রান্সডাকশনের মতো জায়গাগুলো রয়েছে, মানে ডিএনএ থেকে কিভাবে ডিএনএ তৈরি হয়, ডিএনএ থেকে কিভাবে এমআরএনএ তৈরি হয়, এমআরএনএ থেকে কিভাবে প্রোটিন তৈরি হয়, সেই সমস্ত বিষয় রয়েছে। হিউম্যান জিনোম প্রজেক্ট থেকে আরম্ভ করে ডিএনএ ফিঙ্গারপ্রিন্টিং এর মতো বিষয়গুলো, গুরুত্বপূর্ণ বিষয়গুলো এখানে রয়েছে। ওকে, এই ইউনিটে 3 নম্বর চ্যাপ্টার ইভলিউশন। তোমরা পড়েছো আগেও, 9-10 এর ক্ষেত্রে ইভলিউশন পড়েছো, কিভাবে আস্তে আস্তে বিভিন্ন উদ্ভিদ বা প্রাণীর ক্ষেত্রে ইভলিউশন হয়েছে, বিশেষ করে মানুষের ক্ষেত্রে কিন্তু কিভাবে ইভলিউশন হয়েছে, কিভাবে আমরা সেই কোটি কোটি বছর ধরে এগিয়ে আসছি, আজকে আমরা হোমো সেপিয়েন্সে পৌঁছেছি, সেই বিষয় নিয়ে আলোচনা হবে ইভলিউশন চ্যাপ্টারে, অভিব্যক্তি। আর তারপরের চ্যাপ্টার হলো মেকানিজম অফ ইভলিউশন, অভিব্যক্তির কৌশল। কিভাবে ইভলিউশন হয়েছে, কিভাবে ইভলিউশন হয়েছে সেটা আলোচনা হবে অভিব্যক্তি কৌশলে। সেখানে মিউটেশন কি ফ্যাক্টর কাজ করেছে, ন্যাচারাল সিলেকশন কি ফ্যাক্টর হিসেবে কাজ করেছে, হ্যাঁ, এরকম বিভিন্ন ফ্যাক্টর যেগুলো নিয়ে আলোচনা করা হবে। এনসিইআরটি অনুযায়ী ইভলিউশনের একটা চ্যাপ্টার, আর আমাদের বেঙ্গলি ওয়ার্ড মানে বোর্ডের যে সিলেবাস, তাতে ইভলিউশন আলাদা চ্যাপ্টার, মেকানিজম অফ ইভলিউশন আলাদা চ্যাপ্টার। তাহলে আমাদের বই হিসাবে ইভলিউশন আর মেকানিজম অফ ইভলিউশন দুটো আলাদা চ্যাপ্টার, কিন্তু এনসিইআরটি অনুযায়ী একটাই চ্যাপ্টার। ওকে, চারটে চ্যাপ্টার হলো ইউনিট 2 তে। জেনেটিক্স সবচেয়ে বেশি মার্কস ক্যারি করে, জেনেটিক্স থেকে 18 মার্কস। নেক্সট ইউনিট 3 মোটামুটি সবচেয়ে সোজা ইউনিটের মধ্যে পড়ে। ঠিক আছে, এটা বায়োলজি ইন হিউম্যান ওয়েলফেয়ার, বায়োলজি ইন হিউম্যান ওয়েলফেয়ার, মানব কল্যাণে অণুজীব। ওকে, এখান থেকে আবারও 14 মার্কসের কোশ্চেন থাকবে। 3টে চ্যাপ্টার এখান থেকে আছে। প্রথম চ্যাপ্টার ওরই মধ্যে কিন্তু একটু শক্ত টাইপের, শক্ত মানে স্টুডেন্টদের লাগে, হ্যাঁ। হেলথ অ্যান্ড ডিজিজ, রোগ এবং স্বাস্থ্য, বিভিন্ন ধরনের রোগ আছে, ম্যালেরিয়া, ফাইলেরিয়া, হ্যাঁ, অ্যাসকেরিয়াসিস, এই ধরনের রোগগুলো আছে, সঙ্গে এইডস আছে, হেপাটাইটিস বি আবারও আছে। এই সমস্ত রোগ আছে, অ্যান্টিজেন অ্যান্টিবডি নিয়ে আলোচনা করা আছে, ভ্যাকসিনেশন আছে, এই সমস্ত বিষয় নিয়ে আছে এই গোটা চ্যাপ্টার। সঙ্গে আবার অ্যালকোহলিজম আছে, হ্যাঁ, মদ খেলে কি হয় না হয়, কত রকমের মদ হয়, কত রকমের নেশা ভাঙ করা জিনিস থাকে, সেই সমস্ত জিনিস নিয়ে আলোচনা হবে 3 নম্বর চ্যাপ্টার, প্রথম যে 3 নম্বর ইউনিটের প্রথম চ্যাপ্টার। সেকেন্ড চ্যাপ্টার মাইক্রোবস ইন হিউম্যান ওয়েলফেয়ার। ঠিক আছে, মানব কল্যাণে অণুজীবের ভূমিকা। বিভিন্ন ধরনের যে মাইক্রোবস বা মাইক্রো অর্গানিজম রয়েছে, সেই মাইক্রো অর্গানিজম গুলো আমাদের কল্যাণে কিভাবে কাজে লাগে। আমরা তো মাইক্রোবস বলতে খারাপই ভাবি, কিন্তু মাইক্রোবস ছাড়া দিন চলবে না। সকাল থেকে রাত অব্দি বিভিন্ন কাজে মাইক্রোবস আমাদের হেল্প করে চলেছে, সেই ইডলি দোসাই হোক, আর সেখানে আমাদের টুথপেস্ট থেকে আরম্ভ করে দই ছানা এসবই হোক, বিভিন্ন জায়গায় মাইক্রোবসরা কাজ করে চলেছে। কারণ তারা আমাদের জীবনে কিভাবে ভূমিকা পালন করছে সেসব নিয়ে আলোচনা করা হবে মাইক্রোবস ইন হিউম্যান ওয়েলফেয়ার। আর একটা আছে ইমপ্রুভমেন্ট ইন ফুড প্রোডাকশন, কিভাবে খাদ্য উৎপাদনে উন্নতি সাধন করা যায় সেই সমস্ত বিষয় নিয়ে আলোচনা করা আছে। সেখানে প্ল্যান্ট ব্রিডিং থেকে শুরু করে মাইক্রো প্রপাগেশন, অণুবিস্তারণ পড়েছিলেন, সিঙ্গেল সেল প্রোটিন থেকে শুরু করে মাছ চাষ, ইভেন মৌমাছি চাষ, এই সমস্ত বিষয় নিয়ে সবচেয়ে সোজা চ্যাপ্টার পড়বো আমরা ইমপ্রুভমেন্ট ইন ফুড প্রোডাকশন, এই 3 নম্বর ইউনিটে। ওকে, নেক্সট 4 নম্বর ইউনিট। 4 নম্বর ইউনিটে একটাই চ্যাপ্টার, এনসিইআরটি তে দুটো চ্যাপ্টার। এখানে একটু ব্যতিক্রম হলো, এখানে একটু ব্যতিক্রম হলো, যেখানে বললাম এখানে ইভলিউশন আর মেকানিজম ইভলিউশন আমাদের এখানে দুটো চ্যাপ্টার, ওখানে একটা চ্যাপ্টার। এখানে কিন্তু উল্টোটা, এখানে আমাদের একটা চ্যাপ্টার, এনসিইআরটি অনুযায়ী দুটো চ্যাপ্টার। ঠিক আছে, সেটা হলো বায়োটেকনোলজি। ওই যে বললাম স্টুডেন্টদের কাছে শক্ত লাগে যদি দুটো, হ্যাঁ, তার মধ্যে একটা ছিল মলিকুলার বেসিস অফ ইনহেরিটেন্স, আর একটা অবশ্যই ইনহেরিটেন্স, সেটা প্রথমকার চ্যাপ্টার সেটা, আর একটা বায়োটেকনোলজি অ্যান্ড ইটস অ্যাপ্লিকেশন। যদি এনসিইআরটি অনুযায়ী হয় তাহলে বায়োটেকনোলজি প্রিন্সিপাল একটা চ্যাপ্টার, আর তার অ্যাপ্লিকেশন আর একটা চ্যাপ্টার। এখানে ওই দুটো ওই একই জিনিস আছে, একই জিনিস আছে, দুটো চ্যাপ্টারকে পাঞ্চ করে একটা চ্যাপ্টার আছে বায়োটেকনোলজি। অবশ্যই স্টুডেন্টদের কাছে শক্ত লাগে, আর সেই জন্য সোজা করাটাই আমার কাছে। ঠিক আছে, মলিকুলার বেসিস না পড়ে বায়োটেকনোলজি পড়া সম্ভব নয়। ঠিক আছে, ওটাকে পড়তে হবে, এটা পড়তে পারবে না। আর লাস্ট রয়েছে, আচ্ছা, নাম্বার রয়েছে 10 মার্কস, একটা চ্যাপ্টার 10 মার্কস, ভীষণ ভাইটাল, বুঝতেই পারছো। ওরা 3টে চ্যাপ্টার 14 মার্কস, একটা চ্যাপ্টার নিজে 10 মার্কস দখল করেছে, হ্যাঁ, তো ভাইটাল অবশ্যই। 5 নম্বর ইউনিট রয়েছে ইকোলজি অ্যান্ড এনভায়রনমেন্ট। ঠিক আছে, এখানে মোট 4টে চ্যাপ্টার আছে,
সহজ জায়গা একদম, হ্যাঁ, কোনো ঝামেলা নাই বেশি। ইকোলজি, প্রথমে ইকোলজি আছে, তারপর ইকোসিস্টেম আছে, বাস্তুতন্ত্র ওই পড়েছিল সে, বিভিন্ন বাস্তুতন্ত্র নিয়ে আলোচনা। তারপর 3 নম্বর চ্যাপ্টার হচ্ছে বায়োডাইভার্সিটি অ্যান্ড ইটস কনজারভেশন, যেটা ক্লাস 11-এ প্রথম মেই পড়েছিলে। বায়োডাইভার্সিটি, আলফা বিটা গামা বায়োডাইভার্সিটি, তাদের কিভাবে সংরক্ষণ করা হবে, এক্স সিটু ইন সিটু হ্যান ত্যান এসব, হ্যাঁ, ন্যাশনাল ফরেস্ট, বায়োস্ফিয়ার রিজার্ভ হ্যান ত্যান এইসব, একদম হুবহু সেই সমস্ত জিনিসপত্র আবারও আছে। আর লাস্ট চ্যাপ্টার হলো এনভায়রনমেন্টাল ইস্যু, ঠিক আছে, পরিবেশগত বিভিন্ন সমস্যা, সেখানে বায়ু দূষণ, জল দূষণ, মৃত্তিকা দূষণ, শব্দ দূষণ, থার্মাল পলিউশন, এই সমস্ত জিনিস আছে, গ্রিন হাউস এফেক্ট আছে, হ্যাঁ, কিছু আন্দোলন টান্দোলন আছে, মানে পরিবেশগত অবশ্যই, রাজনৈতিক আন্দোলন না, পরিবেশগত বিভিন্ন রকমের আন্দোলন টান্দোলন আছে। এই নিয়ে এনভায়রনমেন্টাল ইস্যুস। টোটাল 16টা চ্যাপ্টার, টোটাল 16টা চ্যাপ্টার আমাদের পড়তে হবে, এবং অবশ্যই যা দেখি আমি 70 মার্কসের বিষয়বস্তু দেখা হবে। ওকে, আর বাকি 30% তোমাদের ভুল লিখবে। ওকে, ঠিক আছে, এই হলো বিষয়। আর আমরা কিভাবে পড়বো? আমরা যেমন ভাবে পড়ি তেমন ভাবে পড়বো, একদম প্রথম থেকে শুরু করব, হ্যাঁ, তবে প্রথম থেকে শেষ পর্যন্ত যাবো না। কি হবে সেটা হলো, 1 2 3 পরপর পড়বো। 1 নম্বর ইউনিট, 2 নম্বর ইউনিট, 3 নম্বর ইউনিট পরপর পড়বো, দিয়ে 5 চলে যাবো। ঠিক আছে, 4টা বাকি থাকবে, 12টা মিলে যে একটা চ্যাপ্টার বাকি থাকবে, আর সেটা টেস্টের পর হবে। ঠিক আছে, প্রথম থেকে কিছুই করে লাভ নাই, একদম খোলাখুলি কথা। কারণ বায়োটেকনোলজি অনেক শক্ত লাগে ছেলেদের কাছে, আর সেই জন্য আগে থেকে পড়িয়ে দিলে ভুলে যাবে, সেই জন্য পড়াবো না, ওটা পরীক্ষার আগে আগে পড়ানো হবে। এটা তো অন ক্যামেরা, অফ ক্যামেরায় বাকিটা বলবো, ঠিক আছে, অন ক্যামেরায় এর বেশি বলা যাবে না। তো সবাই বুঝতে পারো যে কেন একটু ছুঁয়ে রাখতে হবে, তাহলে মুশকিল হয়ে যাবে। ঠিক আছে, সেটা পরীক্ষার ভাইটাল টাইম, সেই টাইমে ছেলেরা ভাববে সব পড়া হয়ে গেছে, আমি আর যাবোই না স্যারের কাছে। সুতরাং আটকে রাখার জন্য অবশ্যই লাস্ট একটা ভাইটাল চ্যাপ্টার আটকে রাখতে হবে, সেটা হলো বায়োটেকনোলজি। ঠিক আছে, চলো, সবাই বুঝে গেছে, অনেকদিন আগে থেকেই বলা ছিল এইসব বিষয়। আমরা শুরু করব প্রথম ইউনিটের প্রথম চ্যাপ্টার থেকে। চ্যাপ্টার নাম রিপ্রোডাকশন ইন অর্গানিজম। আচ্ছা দেখো, আমরা যখন ক্লাস 11-এ এনসিইআরটি পড়ি, তখন প্রথম চ্যাপ্টার নাম থাকে দ্য লিভিং ওয়ার্ল্ড। সেখানে লিভিং আর নন লিভিং থিংস এর সঙ্গে কম্পেয়ার করা হয়। তো লিভিং থিংস এর কিছু ক্রাইটেরিয়া থাকে, তার মধ্যে একটা ক্রাইটেরিয়া থাকে রিপ্রোডাকশন। তবে সেটা থাকতেই হবে এমন নয়, কারণ ওই এক্সটার্নাল স্টিমুলি দ্বারা রেসপন্স ওটা থাকতেই হবে, ওটা আমাদের নিচে আসে কোশ্চেনটা ডাইরেক্টলি, হ্যাঁ, তখন আমরা অ্যান্সার করি, সেখানে রিপ্রোডাকশন অপশন থাকে, কিন্তু আমরা রিপ্রোডাকশন অপশন থাকি না। কেন বলছি, ধরো একটা ছেলে, সে সারা জীবন বিয়ে করলো না, তো রিপ্রোডাকশন তো হলো না, তো তাতে কি এসে গেল, সে জীব না, তাই না? তো রিপ্রোডাকশন তো না করতে পারে কেউ। সুতরাং রিপ্রোডাকশন জীবের ধর্ম অবশ্যই, তবে রিপ্রোডাকশন করতেই হবে আর রিপ্রোডাকশন ধর্ম থাকতেই হবে এমন কিন্তু মানে। আশা করি রিপ্রোডাকশনের বিষয় বুঝে গেছি। এবার রিপ্রোডাকশন কত রকমের হয় দেখো, 2 রকমের রিপ্রোডাকশন হয়। এটা হলো সেক্সুয়াল রিপ্রোডাকশন, মানে অযৌন জনন, অ্যাব ফর অ্যাবসেন্ট, আর সেক্সুয়াল মানে যেখানে সেক্সুয়াল রিপ্রোডাকশন অ্যাবসেন্ট আছে, অযৌন জনন। আরেকটা হলো সেক্সুয়াল রিপ্রোডাকশন মানে যৌন জনন। দেখো, অযৌন এবং যৌন জনন থাকার পরও আরো কিছু বিষয় কিন্তু এখানে আলোচনা করা হয়, সেটা হলো ভেজিটেটিভ প্রপাগেশন। ভেজিটেটিভ প্রপাগেশন বা অঙ্গজ জনন, যেটা একদমই উদ্ভিদের ক্ষেত্রে, ঠিক আছে, উদ্ভিদের ধরো জবা গাছের ডাল কেটে লাগিয়ে দিলে, হয়ে গেল ভেজিটেটিভ প্রপাগেশন। এই ধরনের জিনিস নিয়ে আমরা আলোচনা করবো। রয়েছে তোমাদের আগের পড়ার জিনিস, সেটা হলো মাইক্রো প্রপাগেশন বা অনুবিস্তারণ। মাইক্রো প্রপাগেশন তোমরা মাধ্যমিক লেভেলে পড়েছিলে, জননে ছিল মাইক্রো প্রপাগেশন অনুবিস্তারণ। সেখানে ধরো একটা গাছের পাতা থেকে আমরা গোটা গাছ তৈরি করতাম, মাইক্রো প্রপাগেশন, ঠিক আছে, সেটা নিয়ে আলোচনা হবে এই চ্যাপ্টারতে। আর আলোচনা করা হবে আরেকটি অ্যাসেক্সুয়াল রিপ্রোডাকশনের মেথড নিয়ে, যার নাম পার্থেনোজেনেসিস। পার্থেনোজেনেসিস এটা প্রাণীদের ক্ষেত্রে, যেখানে সিঙ্গেল মাদার থেকে, হ্যাঁ, শুধুমাত্র ডিম্বাণু থেকে, উইদাউট এনি ফার্টিলাইজেশন, নিষেক প্রক্রিয়া ছাড়াই জীব তৈরি হয়ে যাবে।
দেখো এটাও অ্যাসেক্সুয়াল রিপ্রোডাকশন, এটাও অ্যাসেক্সুয়াল রিপ্রোডাকশন, এটাও অ্যাসেক্সুয়াল রিপ্রোডাকশন, তাহলে আলাদা করে কেন আমরা লিখলাম? তার কারণ দেখো এটা একটু মানে তুমি লিখতেই পারো অ্যাসেক্সুয়াল এর আন্ডারে এইসব ভাগগুলো লিখতে পারো, কিন্তু আলাদা করে এখানে ফোকাস করা হয়, সেই জন্য আলাদা করে এখানে লেখা হয়। ওকে, সেক্সুয়াল রিপ্রোডাকশনের বিভিন্ন টাইপ নিয়ে আমরা আলোচনা করবো, তার পাশাপাশি আমরা এই সমস্ত জিনিসগুলো নিয়ে আলাদা করে ফোকাস করবো, সেই জন্য এখানে সেক্সুয়াল রিপ্রোডাকশন আলাদা করে লেখা হয়েছে। ওকে, অসুবিধা হলে অবশ্যই বলবে। অ্যাসেক্সুয়াল রিপ্রোডাকশন যাকে আমরা বলি অ্যাপোমিক্সিস, পরীক্ষায় পড়বে অ্যাপোমিক্সিস কি। অ্যাপো মানে ব্যতীত, মিক্সিস মানে মিলন, তাহলে মিলন ছাড়া মানে গ্যামেট, গ্যামেটের ফিউশন ছাড়া যৌন জননের মেন যে বিষয় সেটা হলো গ্যামেট ফর্মেশন এবং তাদের ফিউশন। আর সেই জন্য যৌন জননের ক্ষেত্রে আমরা ঠিক লিখবো উল্টোটা, সেটা হলো অ্যাম্ফিমিক্সিস। অ্যাম্ফি মানে উভয়, আর মিক্সিস মানে মিলন। তার মানে এখানে মেল এবং ফিমেল গ্যামেটের গল্প আছে, এবং সেক্ষেত্রে দুটো ফিউজ করা এবং তারপরে সেটা জাইগোট তৈরি হওয়া, সেই সমস্ত বিষয়বস্তু কিন্তু আমরা পাবো সেক্সুয়াল রিপ্রোডাকশন। সেই জন্য সেক্সুয়াল রিপ্রোডাকশনকে অ্যাম্ফিমিক্সিস বলা হয়। 2 নম্বরের কোশ্চেন আসবে অ্যাম্ফিমিক্সিস, আর 2 নম্বরের কোশ্চেন আসবে অবশ্যই অ্যাপোমিক্সিস। অ্যাসেক্সুয়াল রিপ্রোডাকশনের ক্ষেত্রে যে ইউনিট তাকে বলা হয় স্পোর বা রেণু, আসবে 1 নম্বরের কোশ্চেনে। সেক্সুয়াল রিপ্রোডাকশনের ক্ষেত্রে যে ইউনিট তাকে বলা হবে গ্যামেট, আসবে 1 নম্বরের কোশ্চেনে। এছাড়াও আমরা ভেজিটেটিভ প্রপাগেশনের সময় দেখতে পাবো র্যামেট বলে আরেকটি কথা আসবে, সেটা হলো ভেজিটেটিভ প্রপাগেশনের ইউনিট হিসাবে র্যামেট। আবার বলছি, অ্যাসেক্সুয়াল রিপ্রোডাকশন বা অযৌন জনন, যেখানে একটাই মাত্র জনিত্রী যৌন থাকবে। জবা গাছের ডাল কেটে বসিয়ে দিলে আমার খোঁজ নেওয়ার দরকারই নেই মেল না ফিমেল, অ্যাকচুয়ালি জবা গাছ তো মেল ফিমেল হয়, নরে মেল ফিমেল হয়। বোঝা গেল? তো সেই কারণের জন্য আমরা বলছি বিভিন্ন লোয়ার ক্লাস থেকে হায়ার ক্লাস অ্যাসেক্সুয়াল রিপ্রোডাকশন, যদি টিপিক্যালি অ্যাসেক্সুয়াল রিপ্রোডাকশন বলি তাহলে কিন্তু সব লোয়ার ক্লাসের অর্গানিজমটা দেখায়। আর সেই কারণের জন্যই আমরা একটু ভাগ করে নিয়েছি, ভেজিটেটিভ প্রপাগেশন হায়ার ক্লাসের অর্গানিজম ভেজিটেটিভ প্রপাগেশন দেখায় ম্যাক্সিমাম, মাইক্রো প্রপাগেশন হায়ার ক্লাসের প্ল্যান্টস দেখায়, আর এটা অ্যানিমালসরা দেখায়। এই কারণের জন্য না এদের একটু আলাদা করানো হয়েছে, কারণ এখানে মেনলি অ্যালগি, ব্রায়োফাইটা, অ্যালগি, ফাঙ্গাই, ব্রায়োফাইটা, টেরোফাইটা, এদের কথা আসবে এই জায়গায় অ্যাসেক্সুয়াল রিপ্রোডাকশন এদের জায়গায়। বা বিভিন্ন ধরনের যে লোয়ার ক্লাসের অ্যানিমালস রয়েছে তাদের কথা আসবে, পরিফেরা, নিডারিয়া, টিনোফোরা, এদের কথা আসবে অ্যাসেক্সুয়াল রিপ্রোডাকশন। সেখানে ভেজিটেটিভ প্রপাগেশন বা অঙ্গজ জনন একদমই হায়ার ক্লাসের প্ল্যান্টসে আসবে, সেই জন্য একে একটু আলাদা করে নেওয়া হয়েছে। যেমন বললাম এখানে হায়ার ক্লাস প্ল্যান্টস এবং এটা অ্যানিমালস। ওকে, তো আমাদের পড়ার বিষয়বস্তু অবশ্যই অ্যাসেক্সুয়াল রিপ্রোডাকশন বা অযৌন জনন থেকে শুরু হবে। বিভিন্ন ধরনের যে অযৌন জননের মেথড রয়েছে সেই মেথড গুলো নিয়ে আমরা প্রথমে আলোচনা করবো। ওকে, দেখো এগুলো বুঝলাম। দেখো প্রথমেই আমরা যে মেথডের কথা বলবো সেটা হলো ফিশন। আচ্ছা, বোর্ড ওয়ার্ক তো ইংলিশে হবে, হ্যাঁ বলবো, আমি তো সবই বাংলায় বলছি, সঙ্গে সঙ্গে ইংলিশে যা বলছি বাংলায় বলে দিচ্ছি। হ্যাঁ, এভাবেই হবে। আর এইভাবে না হলে পরবর্তী সময় পড়তে অসুবিধা হবে, হ্যাঁ সেটা তোমরা জানো। নতুন বলে ওকে বলে দিচ্ছি, বা এখানে রয়েছে দোয়েল নতুন, সেই জন্য বলে দিচ্ছি। তো দেখো ফিশন মানে বিভাজন। তো 2 রকমের বিভাজন আমরা এখানে দেখবো, সেটা হলো বাইনারি ফিশন মানে দ্বিবিভাজন, দ্বিবিভাজন। আর রয়েছে মাল্টিপল ফিশন, মাল্টিপল ফিশন মানে বহু বিভাজন। তাই 2 রকমের বিভাজন প্রক্রিয়া নিয়ে আমরা আলোচনা করব। দেখো দ্বিবিভাজনের ক্ষেত্রে আমরা বেশ কয়েকটি আলোচনা করব। প্রথম হলো সিম্পল বাইনারি ফিশন, সরল দ্বিবিভাজন। কেমন? দেখো এরকম, এ ধরো অ্যামিবা, অ্যামিবা অ্যাসিমেট্রিক্যাল, কোনো সিমেট্রি দেখা যায় না,
নির্দিষ্টভাবে ভাগ করতে পারবো না। ধরো এটা নিউক্লিয়াস অ্যামিবার, তাই তো, ইউক্যারিওটিক নিউক্লিয়াস আছে। এবার ধরো অ্যামিবাটা তার ফেভারেবল কন্ডিশনে, কন্ডিশন যখন ফেভারেবল, কখন ফেভারেবল? অ্যামিবার ক্ষেত্রে ফেভারেবল কন্ডিশন মানে কি? জল আছে, জল আছে। তো তখন এ অ্যাসেক্সুয়াল রিপ্রোডাকশন বাইনারি ফিশনের থ্রু দিয়ে করতে চাইছে, যাতে র্যাপিডলি কি করবে, প্রথমে নিউক্লিয়াসটা অল ওভার অ্যামিবাটা একটু বড় হবে, নিউক্লিয়াসের সাইজ একটু বড় করবে, তারপর একটু লম্বা টাকা ধারণ করবে, তারপরে সেটা ডাম্বেল শেপে হবে, তারপরে ভাগ হয়ে যাবে। ততক্ষণ পর্যন্ত এদিকে প্যান্ডেল করাতে থাকবে। ব্যাস, এখানে এই চলে গেল, ভাগ হয়ে গেল এই নিউক্লিয়াসটা, সোজা কথা গ্যাজাং করে কেটে দাও, ভাগ হয়ে গেল। অ্যামাইটোসিস সেল ডিভিশন, এদের অ্যামাইটোসিস সেল ডিভিশন ডাইরেক্ট ক্রোমোজোম ফর্ম না করে ডাইরেক্টলি নিউক্লিয়াসে ডিভিশন হলে তাকে আমরা অ্যামাইটোসিস বলি। ওকে, ধরো ব্যাকটেরিয়া, ব্যাকটেরিয়া ব্যাকটেরিয়ার ক্ষেত্রে আমরা পড়েছিলাম মেসোজোম, আমরা স্ট্রাকচার পড়েছিলাম মেসোজোম বলতাম। এবার এই মেসোজোম বরাবর ধর একটা ওয়াল তুলে দিল, তাহলে ছিল একটা, হয়ে গেল সেই ভাইদের বাড়ি ভাগ করার মতো আর কি। হ্যাঁ, মাঝখানে দেওয়াল তুলে দিল, তো বাড়ি ভাগ হয়ে গেল। ঠিক আছে, তো এই সিম্পল, সেই জন্য সিম্পল বাইনারি ফিশন, আর বলার কিছু নাই। তোমরাও যখন পরীক্ষায় করবে অবশ্যই অবশ্যই ছবি, রাফ স্কেচ এভাবে দিতে হবে। চাইবে না কেউ, তুমি দেবে জোর করে, তাতে তোমার নাম্বারটা করবে। হ্যাঁ, ভালো ছেলে, দেখি খাওয়া দেখি বুঝতে পারবে, ঝকঝকে তকতকে ছবি আছে, হ্যাঁ ভালো ছেলে, চাওয়ার দরকার নেই। আর ইলেভেনে যে সমস্যায় তোমরা ভুগেছো, হ্যাঁ নোট, সেটা নিয়ে তো ভোগার কোনো প্রশ্নই ওঠে না, কারণ আজকেই পিডিএফ পেয়ে যাবে, আজ থেকেই শুরু হয়ে যাবে পিডিএফ। হ্যাঁ, প্রথমে, প্রথম কেন, দুই একসঙ্গে পাঠিয়ে দেবো। একটা সিঙ্গেল পিডিএফ পাঠাবো যেটা শুধুমাত্র কোশ্চেন থাকবে, যেটা তোমার বইয়ে দাগ দেওয়ার জন্য, যা বলে থাকি ম্যাক্সিমাম যে কোনো সালে ওই কোশ্চেন আসবে। আর আরেকটা মানে আরেকটা পিডিএফ পাঠাবো যাতে কোশ্চেন প্লাস অ্যান্সার সব থাকবে। প্রথম পেপারটার অ্যান্সার গুলো প্রায় প্রথম দিকে থাকবে অ্যান্সার পেপারে, তো ওগুলো যারা 80% পর্যন্ত মার্কস করতে চাইছে তাদের জন্য। আর যারা অনেক মার্কস করতে চাইছে, আলাদা আলাদা মার্কস করতে চাইছে, তারা উইথ অ্যান্সার যে পিডিএফটা থাকবে আর সবটাই করবে, তোমার ইচ্ছা। মানে ওর থেকে ওটা অনেক বেশি ভলিউম থাকবে, হ্যাঁ, যেটা অ্যান্সার কি শুদ্ধ থাকবে সেখানে ভলিউম অনেক বেশি থাকবে। ওকে, প্রত্যেকটা চ্যাপ্টার ধরে ধরে পাবে। আর জানো তো একটু ভুলে যাওয়ার ইয়ে আছে আমার, হ্যাঁ, তো যদি কোনো চ্যাপ্টারতে এরকম করে ভুলে গেলাম, তো প্রথমেই তোমরা একটু গ্রুপে একটু বা পার্সোনালি আমাকে একটু বলে নেবে, স্যার ওটা পাঠিয়ে দিন, ওকে। মানে রেডি আছে, শুধু পাঠালেই হবে, এখন আর ওইসব কিছু ব্যাপার না। ওকে, কোনো ঝামেলা নেই। চলো, তাহলে সিম্পল বাইনারি ফিশন বুঝলাম, সিম্পল। আচ্ছা, রয়েছে লঙ্গিচুডিনাল, লঙ্গিচুডিনাল বাইনারি ফিশন মানে অনুদৈর্ঘ্য বিভাজন। কেমন? এগুলি না করে, হ্যাঁ, প্রত্যেকটা বিভাজনের না, প্রত্যেকটা রিপ্রোডাকশনের ধরনে না স্পেশাল স্পেশাল লোকজন আছে, তাদেরকে নিয়ে মেইনলি আলোচনা করা হয়। নিচের জন্য শুধুমাত্র এনসিআরটির উদাহরণ ফলো করবো, বোর্ডের জন্য এনসিআরটি বাদ দিয়েও অন্যান্য উদাহরণ ফলো করতে পারি। আমরা জানি বোর্ড থেকে নিচে কম করতে হয়, সেইভাবেই হবে। তাহলে এখানে ধরো একটা অ্যামিবার ক্ষেত্রে, সরি ইউগ্লিনার ক্ষেত্রে, ধরো ইউগ্লিনার গঠন, একটা ফ্ল্যাজেলা বড় থাকবে, তো এই ইউগ্লিনা অবভিয়াসলি ভার্টিক সেল। তাহলে এ যখন বিভাজন করতে চাইছে, প্রথমে তার দুটো ফ্ল্যাজেলাই কিন্তু বানিয়ে নিল, মানে একটা ফ্ল্যাজেলা ছিল, একটা ছোট ছিল, ওটাকে নষ্ট করে দেয়, দুটো ফ্ল্যাজেলা বানিয়ে দিয়ে, দুটো ফ্ল্যাজেলা তো আমাদের চলে গেল। এবার নিউক্লিয়াসটা যেমন বুঝতেই পারছো বড় হবে, আর বড় করলাম না, একবারে ডাইরেক্টলি লম্বাটে করলাম, বিভাজন হবে এই বরাবর, লঙ্গিচুডাল মানে, লঙ্গিচুডাল মানে এই বরাবর, তাই তো। তাহলে এইদিকে যখন হবে, তাহলে বিভাজনটা বুঝতেই পারছি কি হচ্ছে চলেছে, তাহলে এরকম করে দুটো হয়ে গেল। ততক্ষণ পর্যন্ত এটা কিন্তু মানে এটা কিন্তু মানে একসঙ্গে হয়, হ্যাঁ, এমন নয় যে এটা আমি একসঙ্গে তো করতে পারবো না আমি, এটা যেমন চলছে ওটাও চলছে। তো যখন নিউক্লিয়াস ভাগ হয়ে গেল, ওই প্যান্ডেল গঠন হয়ে গেল, ব্যাস, ছিল একটা, হলো দুটো, এই বরাবর ভাগ হলো, সেই জন্য একে অনুদৈর্ঘ্য বলা হয়। ঠিক আছে, আচ্ছা, নেক্সট ট্রান্সভার্স, ট্রান্সভার্স মানে অনুপ্রস্থ। তাহলে এটা এই বরাবর হয়েছে, আর এখন এটা এই বরাবর হবে, যেমন করে টিএস করি আমরা,
প্যারামেসিয়ামের ক্ষেত্রে দেখা যায়, খুব পপুলার। প্যারামেসিয়াম এই জায়গায় খুব পপুলার। ঠিক আছে, হাওয়াই চপ্পলের মতো দেখতে নাকি? আবার একজনের কথা মনে পড়ে যাচ্ছে, যাই হোক। চলো, দুটো নিউক্লিয়াস থাকে, ঠিক আছে, একটা মাইক্রো একটা ম্যাক্রো। ম্যাক্রো তো মেটাবলিজমের জন্য, মাইক্রোটা রিপ্রোডাকশনের জন্য। তাহলে এটা যদি মাইক্রো হয়, তাহলে মাইক্রোটা প্রথমে বড় হলো, তারপর লম্বা হলো, তারপর যা হবার হলো, আর করলাম না, গ্যাজাং করে ভাগ করে দাও। ওই একে আর কতবার দেখাবো? তাহলে ওটা ছিল এই বরাবর, এটা ছিল এই বরাবর। সেই জন্য অনুপ্রস্থ দ্বিবিভাজন। ওকে, আরেকটা আছে, সেটা হলো অবলিক, মানে তির্যক। হ্যাঁ, তির্যকের ক্ষেত্রে কেমন? ধরো সেরাটিয়ামের ক্ষেত্রে দেখা যায়, ধরো সেরাটিয়ামের বডি এরকম টাইপের হয়। এরকম টাইপের হয় তো তির্যক। হ্যাঁ, এরকম করে হয়ে গেল, না এইদিকে না ওইদিকে, এরকম করে বরফি টাকা। ঠিক আছে, তির্যক সেরাটিয়ামের ক্ষেত্রে দেখা যাচ্ছে। ব্যাস, তির্যক বিভাজন। বোঝা গেল? অ্যাপোমিক্সিস। আচ্ছা, অ্যাপোমিক্সিস মানে হলো, দেখো, অ্যাসেক্সুয়াল রিপ্রোডাকশন কে বলা হচ্ছে অ্যাপোমিক্সিস। মিক্সিস মানে মিলন, অ্যাপো মানে ব্যতীত। তাহলে যখন দুটো গ্যামেট, মেল গ্যামেট এবং ফিমেল গ্যামেট ফিউজ করে রিপ্রোডাকশন হয়, তখন তাকে অ্যাম্ফি বলা হয়, অ্যাম্ফি মিক্সিস, যেটা সেক্সুয়াল রিপ্রোডাকশন হয়। আর এখানে যেহেতু একটাই অর্গানিজম, যেমন দেখো অ্যামিবা, ওই ছেলে মেয়ে কিছু খুঁজে পেলাম, এই ভাগ হয়ে দুটো হয়ে গেল, রিপ্রোডাকশন হয়ে গেল। ইউগ্লিনা, কই ছেলে মেয়েকে তো খুঁজতে পেরেছি, মানে হয়তো চেষ্টাও করিনি আমরা, একটাই ছিল ইউগ্লিনা, দুটো ভাগে ভাগ হয়ে গেল। তাহলে এখানে গ্যামেট ফরমেশনের কোনো গল্প নাই, দুটো আলাদা আলাদা, মানে মেল ফিমেলের কোনো গল্প নাই। সেই জন্য একে অ্যাপোমিক্সিস বলা হয়। ওকে, ঠিক আছে, অসুবিধা হলে মেসেজ করে দেবে, কোনো অসুবিধা নেই। বুঝলাম, বা ডাইরেক্টলি হ্যান্ড রেজ করতে পারো। হ্যাঁ, দেখো, মাল্টিপল ফিশন মানে বহু বিভাজন। ঠিক আছে, এটা যদি দ্বি বিভাজন হয় তাহলে এটা বহু বিভাজন। আমরা দুজনের বহু বিভাজন করবো, একটা হলো অ্যামিবা, একটা হলো প্লাজমোডিয়াম। অ্যামিবার ক্ষেত্রে দেখো, অ্যামিবা যখন ফেভারেবল কন্ডিশনে ছিল, তখন সে কি করেছিল? হ্যাঁ, সবই তো অ্যাসেক্সুয়ালি। তখন সিম্পল বাইনারি ফিশন করেছিল, তাই না, সরল দ্বিবিভাজন করেছিল। এবার ধরো অ্যামিবা যেখানে আছে, জল শুকিয়ে গেছে, তাহলে অ্যামিবার কাছে এটা আনফেভারেবল কন্ডিশন। এবার কি করবে? অত সহজে মরে যাব তা হবে না। হুম, সেই জন্য কি করলো, এ এর চারিপাশে সিক্রেশন করতে শুরু করলো কিছু মেটেরিয়াল, যার থ্রু দিয়ে কি করবে, এ গোটা সাইডে চারিপাশে একটা শক্ত আবরণ তৈরি করে ফেলবে, একটা শক্ত আবরণ তৈরি করে ফেলবে। ঠিক আছে, তাহলে এই আবরণটা ওকে ডিহাইড্রেশন থেকে বাঁচাবে, মানে আরো যাতে জল নষ্ট না হয়ে যায় তা থেকে বাঁচাবে। ঠিক আছে, মানে এটা আরো বড় করতো তো বললাম না, একটু মুছে দিলাম এটাই। তাহলে এগুলো একটু মুছে দিচ্ছি। এই যেটা হলো না, এই প্রসেসটাকে বলা এনসিস্টমেন্ট। এনসিস্টমেন্ট, তাহলে পরীক্ষায় প্রশ্ন আসবে, এনসিস্টমেন্ট প্রসিডিওরের নাম এনসিস্টমেন্ট, এটার নাম সিস্ট, এটার নাম সিস্ট। যে প্রসিডিওরের থ্রু দিয়ে হলো সেটাকে বলা হয় এনসিস্টমেন্ট। তাহলে এখানে 2 নম্বর বা 1 নম্বরের দুটো কোশ্চেন আসছে। এইবার দেখো, জলের জন্য অপেক্ষা করা। এখন তো 2 মাস পর জল আসবে, ততদিন আমি একটা চুপ করে বসে থাকবে? তো আমাদের মতো তো নয় যে সময় পেলেই বসে থাকবে চুপ করে। কি করলো, নিউক্লিয়াসটা আচ্ছা করে বিভাজন করলো, নিউক্লিয়াসটা যত পারলো বিভাজন করিয়ে রাখলো, ফাঁকা টাইম ছিল করিয়ে রাখলো, নিউক্লিয়াসটা বিভাজন করিয়ে রাখলো, মানে ক্যারিওকাইনেসিস করে রাখলো। আছে, এবার ধরো জল ফিরে আসছে, তাহলে কন্ডিশন ফেভারেবল হয়েছে। তখন এরা বাইরে থেকে না বুঝতে পারে যে কন্ডিশন ফেভারেবল হয়েছে। তখন কি করে, ওই সিস্টের সাইড, যে কোনো একটা সাইড বা একাধিক সাইডকে নষ্ট করে দেয়, দিয়ে আগে ক্যারিওকাইনেসিস হয়েছিল, মানে নিউক্লিয়াস বিভাজন হয়েছিল, আর এখন সাইটোকাইনেসিস, দিয়ে একটু একটু করে সাইটোপ্লাজম নিয়ে, এক একটা করে নিউক্লিয়াস একটু একটু করে সাইটোপ্লাজম নিয়ে বাইরে বেরিয়ে আসবে, বাচ্চা অ্যামিবা নাকি?
অ্যামিবার বাচ্চা বলা যেত, কিন্তু শুনতে কেমন খারাপ লাগে। তো অ্যামিবার বাচ্চা এখান থেকে বেরিয়ে এলো, এরপর বাইরে বেরিয়ে আসার পর বুঝতেই পারছো খেয়ে মেখে বড় হবে, ব্যাস বড় অ্যামিবা হয়ে যাবে। সময় একটু বেশি লাগলো, কিন্তু সংখ্যাটা অনেক হবে। হ্যাঁ, 2 মাস সময় হয়তো অতিক্রান্ত করে ফেলেছে, কিন্তু সংখ্যাটা কিন্তু প্রচুর হবে। সেই জন্য মাল্টিপল ফিশন বলা হচ্ছে, বহু বিভাজন। বোঝা গেল? তাহলে অ্যামিবার মাল্টিপল ফিশন 2 নম্বরে আসতে পারে, 3 নম্বরে আসতে পারে, কোশ্চেন যদি অন্যরকম হয়। দেখো পড়ার সময় আমি বলে বলে যাব, শক্ত কোশ্চেন হলে, শক্ত থেকে শক্ত কোশ্চেন হলে উত্তর পেয়ে যাবে, কিন্তু পড়ার সময়গুলোতে না শোনো, তুমি যদি শুধুমাত্র ভাবো যে স্যার আমি পিডিএফটা যা বলছেন তাই তো বলেছেন, সারা বছর আসতে পারে, কিন্তু কোশ্চেন তো ঘোরাতে পারে না, কোশ্চেন তো ফ্ল্যাট সবসময় আসবে না, কোশ্চেন এদিক ওদিক করতে পারে, তখন তুমি উল্টে যাবে। এই জন্য পড়ার শোনাটা ভীষণ দরকার, ক্লাস করাটা ভীষণ দরকার। তাহলে হয়ে গেল এভাবে। তাহলে আগে ক্যারিওকাইনেসিস হলো, পরে সাইটোকাইনেসিস হলো, এভাবে। ঠিক একই প্রসিডিওর ফলো করে প্লাজমোডিয়াম, যারা আমাদের দেহে ম্যালেরিয়া রোগ। প্লাজমোডিয়ামের 4খানা প্রজাতি মোটামুটি আমাদের ম্যালেরিয়া তৈরি করে: প্লাজমোডিয়াম ভাইভ্যাক্স, প্লাজমোডিয়াম ফ্যালসিপেরাম, প্লাজমোডিয়াম ম্যালেরিয়াই, প্লাজমোডিয়াম ওভেলে। যে কোনো কাউকে ধরো, ধরো ভাইভ্যাক্স, প্লাজমোডিয়াম ভাইভ্যাক্স আমাদের দেহে ম্যালেরিয়া রোগ তৈরি করে। আচ্ছা, তার জন্য স্ত্রী অ্যানোফিলিস মশা দায়ী, মানে ও বহন করে নিয়ে আসে। আচ্ছা, আমরাও তো দায়ী, তাই না? একটা মশা প্লাজমোডিয়ামকে বহন করে যখন আমার দেহে দিয়ে যাচ্ছে খাওয়ার সময়, তাহলে কোনো না কোনো টাইমে তো ফ্রেশ মশা এসে নিয়েও যাচ্ছে, মশার দেহ তো তো উড়ে আসে নাই, তাই না? তাহলে মশা আহ, অবলা বলে, মহিলা তো, স্ত্রী অ্যানোফিলিস। তাহলে মশা ছোট অবলা মশা বলে আমরা মশাদের উপর অত্যাচার করছি, অল আউট লাগাচ্ছি, গুড নাইট লাগাচ্ছি, মেরে দিচ্ছি। একইভাবে কিন্তু আমরা তাই, তাই না? যেমন ম্যালেরিয়া ছড়াচ্ছে অ্যানোফিলিস মশা, তেমন আমরাও তো, ওদের ম্যালেরিয়া হয় না ঠিক আছে, কিন্তু ওদেরও তো ক্ষতি হয়, কারণ ওটা তো ওদেরও প্যাথোজেন, ওদের দেহ থেকেও তো খাচ্ছে জিনিসপত্র। মজা হলো কি বললাম? চলো বাদ দাও। ধরো স্পোরোজয়েড দশা, এটা একটা দশা, কার? প্লাজমোডিয়ামের। প্লাজমোডিয়ামের কোন একটি স্ত্রী অ্যানোফেলিস মশা, তার দেহে প্লাজমোডিয়াম যখন স্পোরোজয়েড দশায় থাকছে, স্পোরোজয়েড দশায় থাকছে, যে কোনো সময় স্ত্রী অ্যানোফিলিস মশা কামড়ালেই ম্যালেরিয়া হয় না, তাহলে হয়তো প্রতি মাসে 2বার করে ম্যালেরিয়া হতো। মশা কামড়ালেই রোগ হয় না আমরা জানি, তো রেগুলার খাই কেন? কারণ সেই সমস্ত প্যাথোজেনের নির্দিষ্ট স্টেজে থাকতে হবে, তারপরে কামড়ালে তারপরে হবে। তাহলে প্রত্যেকটা মশা নেই, প্রথম কথা। দ্বিতীয়ত, থাকলেও সেই স্টেজে নাই হয়তো, যেমন এই দশা ছাড়া কিন্তু অন্য দশায় আমাকে কিছু করতে পারবে না। এবার ধরলাম স্পোরোজয়েড দশায় আমাকে, স্ত্রী অ্যানোফিলিস মশার দেহে প্লাজমোডিয়ামের স্পোরোজয়েড দশা চলছিল, সেই অবস্থায় আমাকে খেয়েছে, তাহলে আমার ব্লাডের মধ্যে পৌঁছে গেছে স্পোরোজয়েড দশা। কটা একটা মশা এসে যদি কামড়ায়, কটা স্পোরোজয়েড ঢুকবে? 2টো, 4টে, 6টা, 10টা, 8টা, 15টা, 20টা। তাহলে এই 20টা সৈন্য নিয়ে যদি এখন অ্যাটাক বলে ছুটে যায় মানুষের দেহে, পারবে? উড়িয়ে দেবে একবারে। কারণ মানুষের দেহে যে ইমিউনো সিস্টেম, সেটাও বিশাল হাই ফাই, সুতরাং একদম ও খুব ভালো করে জানেন। সেই জন্য চুপচাপ এসে কোনো ঝামেলা না করে চুপচাপ গিয়ে লিভারে জায়গা দখল করে বসেছে। লিভারে কুফারের সেল আছে, ফ্যাগোসাইটোটিক সেল, কুফারের সেল আছে, কিন্তু কুফারের সেল দ্বারা প্রোটেক্টেড, এরা আগে থেকেই করা আছে। তোরা লিভারে গিয়ে চুপচাপ বসে থাকলে কোনো অসুবিধা নেই, লিভারে গিয়ে যা করবে সেটা সেম টু সেম। কিন্তু দশার নামটা পরিবর্তন হবে, সেটা হলো সাইজন্ট। পরীক্ষায় আবারও 2 নম্বরে কোশ্চেন আসতে পারে, সাইজন্ট দশা কি? এখানে ঠিক যেমন তুমি এনসিস্টমেন্ট আর সিস্ট পেলে, এখানে নামটা শুধু চেঞ্জ হলো, সাইজন্ট, বাকি জিনিস একই, বোঝানোর কিছু নাই। থাকবে এরকম করে নিউক্লিয়াসে ডিভিশন করবে, সময় সুযোগ বুঝে, সময় আছে, টাইম পিরিয়ড আছে, সময় সুযোগ বুঝে পুরো ফাটিয়ে দিয়ে এ স্পোরোজয়েটে ঢুকেছিল, আর বেরোবে মেরোজয়েট হয়ে। দিয়ে এই মেরোজয়েট আরবিসি মানে লোহিত রক্তকণিকাকে অ্যাটাক করছে। তারপরে কি হবে না হবে তো আমরা হেলথ অ্যান্ড ডিজিজ চ্যাপ্টারে দেখবো, কি করে ম্যালেরিয়া রোগ হলো, কি হলো না হলো, সেসব পরের কথা।
এখন আমাদের রিপ্রোডাকশন দেখার কথা, আমরা প্লাজমোডিয়ামের মাল্টিপল ফিশন দেখি। বলো তাহলে এখানে এনসিস্টমেন্ট বা সিস্ট অ্যামিবার জন্য, আর প্লাজমোডিয়ামের জন্য সাইজন দশাকি। ঠিক আছে, নোটের সব পেয়ে যাবে। শুধু ফিশন অনেকটা বড়, শুধু ফিশন নিয়েও 3 নম্বরের কোশ্চেন আসতে পারে। ঠিক আছে, শুধু বিভাজন প্রক্রিয়া নিয়েও 3 নম্বর কোশ্চেন আসতে পারে। নাসা কিছু নেই, শুধু দ্বিবিভাজন নিয়েও 3 নম্বরের কোশ্চেন আসতে পারে। ঠিক আছে, নেক্সট 2 নম্বরে বাডিং, বাংলায় বলা হয় কোরকোদ্গম। ঠিক আছে, চলো বাডিং এর ক্ষেত্রে দুটো বাডিং প্রক্রিয়া রয়েছে, একটা হলো এক্সটার্নাল আর একটা হলো ইন্টারনাল। ঠিক আছে, দুটো বাডিং প্রসিডিওর রয়েছে। তো এই ধরো ধরো ইস্ট, যারা পপুলার, ইস্ট এখানে খুব পপুলার বাডিং এর জন্য। এবার ইস্ট তো ইউক্যারিওটিক ইউনিসেলুলার ফাঙ্গাই। এবার এখান থেকে একটু নিউক্লিয়াস নিয়ে, একটু সাইটোপ্লাজম নিয়ে এখান থেকে একটা মুকুল বা বাড ক্রিয়েট করলো, এটাই হলো বাডিং, কিছু নাই। সেটা এখানে এক জায়গায় একাধিক জায়গাতে করতে পারে। এবার এখান থেকে এটা ছেড়ে গেল, তো এই নতুন করা একটা ইস্ট খেয়ে মেখে বড় হলো। ঠিক আছে, বাডিং এক্সটার্নালি হয়েছে বলছে, এক্সটার্নাল। এবার কখনো কখনো দেখা যায় যে বার্ডের উপর বার্ড হয়েছে, তার উপর বার্ড হয়েছে, তার উপর বার্ড হয়েছে, তার উপর বার্ড হয়েছে। এরকম হতে পারে কখনো কখনো, মাইক্রোস্কোপের তলায় রাখলে এরকম করে আমরা কখনো কখনো দেখতে পারি, পেতে পারি। যেহেতু ফাঙ্গাস দেখছি, কখনো কখনো মনে হয়ে যেতে পারে যে এটা বুঝি মাইসেলিয়াম, কিন্তু এটা মাইসেলিয়াম নয়। সেই জন্য এর নাম সিউডো মাইসেলিয়াম, ছদ্ম মাইসেলিয়াম। যেহেতু ফাঙ্গাস পড়ার সময় আমরা মাইসেলিয়ামের কথা, হাইফিয়ার মাইসেলিয়াম শুনেছিলাম না, কিন্তু এটা ঠিক নয় মাইসেলিয়াম, কারণ এ তো ইউনিসেলুলার। এর আবার মাইসেলিয়াম হবে কি করে? মাইসেলিয়াম হতে গেলে অনেক কোষ থাকতে হয়, এটা ইউনিসেলুলার, তো হওয়া সম্ভব নয়। কিন্তু দেখতে লাগছে সেরকমের, সেই জন্য সিউডো লাগানো হয়েছে কথাটা। পরীক্ষায় আসতে পারে শর্ট কোয়েশ্চেন, সিউডো মাইসেলিয়াম কি। বোঝা গেল? এগুলো হলো টুকরো টুকরো কোশ্চেন, এগুলো ভীষণ ইম্পর্টেন্ট কিছু না, কিন্তু টপিক রিলেটেড সেই সমস্ত বিষয় পড়তে পড়তে এগুলো চলে আসতে পারে। ওকে, তাহলে এক্সটার্নাল ফিশন আরেকজন দেখি, ধরো হাইড্রা। ঠিক আছে, তাহলে হাইড্রার ক্ষেত্রে কি হয়, ধরো সাপোজ এটা হাইড্রার, হাইড্রার ক্ষেত্রে ধরো এটা বডি। এবার এবার হাইড্রার ক্ষেত্রে ধরো এখান থেকে ধরো ছোট মতো করে একটা বার্ড ক্রিয়েট হলো। ঠিক আছে, একটা বার্ড ক্রিয়েট হলো, এখান থেকে এটা ডিটাচ হয়ে গেল, ব্যাস আলাদা হয়ে গেল, খেয়ে মেখে বড় হলো। আবারও হয়ে গেল এক্সটার্নাল বার্ডিং। তাহলে ইস্টের ক্ষেত্রে, হাইড্রার ক্ষেত্রে এই ধরনের বার্ডিং প্রসিডিওর দেখা যাচ্ছে। আমরা পলিপ আর মেডুসা দেখেছিলাম যখন আমরা অ্যানিমাল ক্লাসিফিকেশন পড়েছিলাম, তখন পলিপ আর মেডুসা দেখেছিলাম, আর সেক্সুয়াল ফেজ আর সেক্সুয়াল ফেজ। এই তো পলিপ দশায় আমরা এরকমই দেখেছিলাম যে হাইড্রা এইভাবে আলাদা হয়ে যাচ্ছে। ঠিক আছে, যাকে সেসব ইতিহাস ঘেটে লাভ নেই। দেখো, তাহলে এটা এক্সটার্নাল হলো। এরপর রয়েছে ইন্টারনাল। সাইকনের ক্ষেত্রে দেখা যায় স্পঞ্জ। ঠিক আছে, এরকম স্পঞ্জ হয়। এবার স্পঞ্জের ক্ষেত্রে দেখা যাচ্ছে যে ইন্টারনাল বার্ডিং, এই ধরো বার্ড রয়েছে, ইন্টারনাল হলো, তাহলে এটা দেহের ভিতরে হয়েছে, তাই ইন্টারনাল বার্ডিং। এবার এখানে এটা একটা নাম আছে, সেটা হলো গেমিউল ফরমেশন। এটা আলাদা একটা রিপ্রোডাকশনের টাইপ, গেমিউল ফরমেশন, যেখানে আমি বলতেই পারি যেখানে দুটো জিনিস একসঙ্গে হচ্ছে। একটা হলো এক্সটার্নাল বার্ডিং, আর একটা হলো মাল্টিপল ফিশন বা বহু বিভাজন। কেন? বুঝা গেল মাল্টিপল ফিশন যা হয়েছিল। এবার এখান থেকে এটা ডিটাচ হয়ে গেল, এবার অস্কিউলাম দিয়ে বেরিয়ে গেল, বাইরে ফেটে সাইটোপ্লাজম নিয়ে একটু একটু ছোট ছোট করে ভাগ হয়ে গেল, বাস হয়ে গেল। সরি, ইন্টারনাল। তাহলে ইন্টারনাল বার্ডিং, তাহলে বার্ড যেমন হয় তেমন বার্ড হলো, যে তার উপর আবার দেখো মাল্টিপল ফিশন হলো। তো আমি এটা লিখলাম, এটা বইয়ে লেখা নাই, বই আছে গেমিউল ফরমেশন।
ঠিক আছে। কিন্তু তোমার দেখো এরকমই বিষয় যে বার্ডটা ফর্ম করেছে, সেই বার্ডের ভেতরে মাল্টিপল ফিশন হয়েছে, দিয়ে এটা অস্কিউলাম দিয়ে বেরিয়ে যাবে না, দিয়ে তাহলে হয়ে গেল গেমিল ফর্মেশন। আর এদিকে এটাও কমপ্লিট হয়ে গেল, ইন্টারনাল বার্ডিং। নেক্সট, ফ্রাগমেন্টেশন। এই সবচেয়ে সহজ রিপ্রোডাকশন, সবচেয়ে সহজ প্রসিডিওর ফ্রাগমেন্টেশন। কিরকম? ধরো এই হলো স্পাইরোগাইডা, স্পাইরোগাইডা ফিলামেন্টাস বডি, এরকম করে সেল পরপর পরপর সাজানো থাকে। এবার ধরো জলের তোরে, জলের স্রোতে ভেঙে গেল, তো ভেঙে গেল তো কচুটা, ওর কিছু এসে যায় না, কারণ ও ভেঙে যাওয়া মানে রিপ্রোডাকশন হওয়া। একটা ছিল দুটো হয়ে গেল, ওইদিকেও বাড়িয়ে নিল সেল ডিভিশন করে, এদিকেও বাড়িয়ে নিল, কিছু এসে যায় না। ঠিক তেমন আমরা আহ ফাঙ্গাসের ক্ষেত্রে হাইফিতেও একই বিষয় দেখি, ভেঙে গেল কিছু এসে যায় না, এদিকে বেড়ে যাবে ওদিকে বেড়ে যাবে, রিপ্রোডাকশন হয়ে যাবে। তাহলে এটা হলো সবচেয়ে সহজ প্রসিডিওরে সেক্সুয়াল রিপ্রোডাকশন, ফ্রাগমেন্টেশন বা খন্ডি ভবন। ঠিক আছে, আচ্ছা। নেক্সট, স্ট্রোবাইলেশন একটা আছে, স্ট্রোবাইলেশন। দেখো এটা কিরকম, অডিলিয়া অডিটার ক্ষেত্রে দেখা যায় স্ট্রোবাইলেশন। সেটা কিরকম, যেমন আমরা বার্ডিং দেখছিলাম, এবার বার্ডিং এর ক্ষেত্রে আমরা কি দেখলাম, যখন হাইড্রার বার্ডিং দেখছি তখন দেখলাম যে হাইড্রার ক্ষেত্রে দেখা গেল ওই একটা দুটো এদিক সেদিকে হচ্ছিল। কিন্তু এখানে তুমি ধরো প্রচুর করে দাও, প্রচুর এক্সটার্নাল বার্ডিং সংখ্যাটা প্রচুর করে দাও, তা দেখো ফুলের তোড়ার মতো একটা মোটামুটি বিষয় আছে। তোমার নাও মনে হতে পারে, তাতে আমার কিছু এসে যায় না। বলছি যে এক্সটার্নাল বার্ডিং যখন প্রচুর সংখ্যায় হয়ে যাবে না, তখনই সেটা স্ট্রোবাইলেশন। অরিলিয়ার ক্ষেত্রে দেখা যায় স্ট্রোবাইলেশন, এই এক একটা পার্ট এখান থেকে আলাদা হয়ে গেলে সেখান থেকে রিপ্রোডাকশন হবে। ঠিক আছে, অনেকটাই বলে তোরার মতো বা এই ধরনের দেখতে লাগে আর কি। তো স্ট্রোবাইলেশন আমি বলবো অন্য কিছু নয়, এক ধরনের এক্সটার্নাল বার্ডিং, এক্সটার্নাল বার্ডিং এর মতোই কেস। হ্যাঁ, এখানে আলাদা তেমন কিছু নয়, স্ট্রোবাইলেশন। নেক্সট রয়েছে অরিলিয়া রিজেনারেশন। এটা খুব মজাদার ব্যাপার, রিজেনারেশন। হ্যাঁ, প্ল্যানেরিয়ার ক্ষেত্রে দেখা যায় রিজেনারেশন বা পুনরুৎপাদন। ঠিক আছে, কিরকম সেটা হলো, এই ধরো প্ল্যানেরিয়া, ঠিক আছে। এবার কি হলো, যেখানটায় কেটে যাক না কেন সেখান থেকে ফুল বডি জেনারেট করবে। মানে এরকম, ধরো আমি বটিতে ধরো আলু কাটছি, আলু কাটতে থেকে ধরো আমার একটা আঙুল পুরো নামিয়ে দিয়েছি, পুরো আঙুলটাই কেটে গেছে। তো সেই আঙুল থেকে যদি আরেকটা আমি হই, তাহলে সেটা হলো রিজেনারেশন। যদিও আরো ভালো উদাহরণ অন্য জায়গায় দিয়েছি। হ্যাঁ, সেটা হলো এই কাউকে দিয়ে আম পাড়া করিয়েছি। হ্যাঁ, ধরো অরিগ্ন রয়েছে ভালো ছেলে, দিয়ে পরের গেছে আম পাড়তে গেছে, চুরি করতে নয়, কারণ ফল টল পাড়াটা চুরি করা বলে না, ফল পাড়তে গেছে। হ্যাঁ, আম বাগানে মালি আছে, এবার সবই ঠিকঠাক চলছিল, আম পেড়েও ফেলেছে, আম পেড়ে নাম থেকে না, ওজনটা তো একটু বেশি, আম পেড়ে নাম থেকে মরম করে একটা ডাল ভেঙে পড়ে গেছে। আর ব্যাস, মালি মালি শুনতে পেয়ে গেছে, দিয়ে একটা ধরো কাটারি নিয়ে তারা করেছে। এবার ও ছুটছে এরকম করে, আর মালিও ছুটছে এরকম, মারতে মারবো মারবো করে এরকম করে ছুটছে, ও ভয় দেখাচ্ছে জেনারেলি। এবার দেখা গেল কখনো একটা সেই বিপদ গমন করেছিল না, তো হাত তো এদিকে যাবে, এবার দেখা গেলো হাতটা পিছন দিকে গেল, আঙুলটা ঘ্যাচাং করে নামিয়ে দিয়েছে। এবার ওখানে আঙুলটা পড়ে রইলো। এবার মালি দেখলো আম পাড়ার জন্য এত বড় শাস্তি, এরপর আর ছোটা উচিত নয়, মালি দাঁড়িয়ে গেল, অরিগ্ন পালিয়ে এলো, কিন্তু আঙুল থেকে আবার অরিগ্ন হয়ে গেল। যদি এমন হয়, যদি এমন হয় হতো, তাহলে সেটা হলো রিজেনারেশন, কিন্তু হয় না, কারণ এটা একদমই নিম্ন শ্রেণীর প্রাণীদের বলবো না, খুব কম প্রাণীদের দেখা যায়, তার মধ্যে প্ল্যানেরিয়া অন্যতম। মানে যেখান থেকেই হোক না কেন, ল্যাজ ল্যাজ নয় যদিও, এখান থেকে হলেও এটা, এখান থেকে হলেও এটা, ওখান থেকে হলেও এটা, এই এরকম বডি তৈরি হবে। যে পোর্শন থেকেই হোক, তাহলে 10 ভাগে ভাগ হলে 10টা প্ল্যানেরিয়া হবে। খুব ভালো জিনিস।
তো যেভাবেই হোক না কেন অসুবিধা নেই, সেখান থেকে ফুল বডি হবে। এবার এখানে দুটো কথা চলে আসে, রিজেনারেশন পড়াতে গেলেই দুটো কথা চলে আসে। একটা হলো রিজেনারেশনের জন্য, হ্যাঁ, একটা হলো এপি মরফোসিস, আর একটা হলো মরফোল্যাক্সিস। দুটোই আলাদা করে 2 নম্বরের কোশ্চেনে আসতে পারে। দেখো এই উদাহরণ দেখতে গেলে আমাদের টিকটিকির কথা মনে পড়ে যায়। টিকটিকি লেজ ছেড়ে দেওয়ার কথা মনে পড়ে যায়। টিকটিকি লেজ খুব নরম, টিকটিকি লেজে যদি একটু হাত দেয় না, ও ছেড়ে দিয়ে পালিয়ে যাবে, লেজটা ছেড়ে দিয়ে পালিয়ে যাবে। দরজা জানালা এরকম কত চাপা পড়ে, সেই রইলো চোলা চললো বলা, লেজ রইলো আমি পালালাম। ওটা তার ডিফেন্স মেকানিজম, ওটা ডিফেন্স, মানে ওই লেজটা ছেড়ে দিয়ে বেঁচে গেল। যেমন চোরকে ধরো তুমি, জামা পড়ে গেছে আর চোরকে তুমি ধরেছো, জামাটা খুলে দিয়ে পালিয়ে গেল, চোর পেলা পালিয়ে গেল, জামাটা ছেড়ে দিয়ে পালিয়ে গেল, জামা নিয়ে বসে থাকতে হয় না, এরকম করে সিনেমা টিনেমাতে দেখি আমরা, সেরকম করে আর কি টিকটিকি লেজের ব্যাপারটা। কিন্তু টিকটিকি লেজ থেকে কখনো টিকটিকি হয় না। তাহলে ওটা যদি আমি এর সঙ্গে গুলিয়ে ফেলি তাহলে মুশকিল হয়ে যাবে, সেই জন্য এই কথা দেওয়া হয়েছে। এপিমরফোসিস যেখানে আহ এই ধরনের যে প্ল্যানেরিয়ার প্যাটার্ন দেখছিলাম। মরফোল্যাক্সিস যেখানে টিকটিকি তার লেজ তৈরি করে নেবে, টিকটিকি তার হারিয়ে যাওয়া লেজের অংশটা তৈরি করে নেবে আলাদা করে, টিকটিকি লেজ থেকে টিকটিকি হবে না। বুঝা গেল? তাহলে এখানে দুটো কোশ্চেন আবারও আসতে পারে, এপিমরফোসিস আর মরফোল্যাক্সিস। এই মোটামুটি বিষয়। 7 নাম্বার আছে স্পোর ফরমেশন, স্পোর ফরমেশন বা স্পোরুলেশন। হ্যাঁ, এই স্পোর ফরমেশনের জায়গাটা অনেক বড়, কারণ বিভিন্ন অ্যালগি এবং ফাঙ্গাইয়ের ক্ষেত্রে বিভিন্ন ধরনের স্পোর ফর্ম করবে, সেগুলো সময় লাগবে। প্রথম দিন আমরা ওই ব্যাচেতেও বেশি বাড়াবাড়ি করিনি, একটু গল্প সল্প করছিলাম, আজকে গল্প সল্প কিছু হয়নি আর কি, ডাইরেক্টলি যেহেতু চলছে ক্যামেরা সেই জন্য আর কি। হ্যাঁ, সেই জন্য স্পোর ফরমেশন এটাই অ্যাসেক্সুয়াল রিপ্রোডাকশনের শেষ মেথড। এখানে অন্তত পক্ষে 10 রকমের স্পোর ফরমেশন আমরা দেখবো, তার মধ্যে অনেক দেখে এসো, তোমরা সব দেখে নিয়েছো। হ্যাঁ, সেই একাইনেট অ্যাপ্লানোস্পোর থেকে আরম্ভ করে কনিডিয়া, ওইডিয়া, হ্যাঁ, বেসিডিওস্পোর, অ্যাস্কোস্পোর, মনে পড়ছে? হ্যাঁ, জাইগোস্পোর, এসব আমরা দেখেছি। আরেকবার করে ঝালিয়ে নেবো নেক্সট দিনকে শুরুতে, দিয়ে আমরা সেক্সুয়াল রিপ্রোডাকশন শুরু করব। বাকি যেমন যেমন করে আছে রিপ্রোডাকশন অর্গানিজম, আর 2 দিন লাগবে, শেষ হয়ে যাবে। ঠিক আছে, চ্যাপ্টার শেষ মানেই এক্সাম শুরু। ঠিক আছে, ঠিক আছে, চ্যাপ্টার শেষ হলে এক্সাম শুরু হবে, বুঝলে? প্রথম দিন অল্প করেই চলো। বেশি চাপ দেবো না তো। আমি যেটা পড়ালাম বইয়ে দেখবে গাদা পাতা হয়ে গেছে, আমি যেটা পড়ালাম বইয়ে দেখবে অনেক পাতা হয়ে গেছে। আচ্ছা, এপিমরফোসিস আর মরফোল্যাক্সিস বলছি, এই যে প্রসিডিওর দেখলে না, এটা এপিমরফোসিস। আর মরফোল্যাক্সিস হলো টিকটিকি যখন লেজটা হারিয়ে যাওয়ার পর যখন লেজটা তৈরি করে নিল না, তখন সেটা মরফোল্যাক্সিস। বুঝা গেল? তো এটা অনেকের একরকম লাগতে পারে, সেই জন্য এই জায়গাতেই এই দুটো আলোচনা করে দেওয়া হয়, যাতে এক না লাগে কখনো। ঠিক আছে, নোট পাঠাচ্ছি, নোটে দেখবে সবকিছু লেখা আছে ঠিকঠাক করে। ওকে।